আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। বাংলাদেশের ভূ রাজনীতিতে এই মুহূর্তে একটি আলোচনার বিষয়, তা হচ্ছে রাখাইনে মানবিক করিডর। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাখাইনে মানবিক করিডর দিলে নাকি বাংলাদেশ আরেকটা গাজায় পরিণত হবে, মানে ফখরুল সাহেবের সবকিছুতে চুলকানি দেখাতে হবে। ডক্টর ইউনূসের মতো দেশপ্রেমিক আর আন্তর্জাতিক খেলোয়াড় কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা দেশের জন্য ক্ষতির কারণ হয়। আমাদের মধ্যে অনেকে এখন যেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি তা হচ্ছে মানবিক করিডর আসলে কি জিনিস, এই মানবিক করিডর দিলে বাংলাদেশের কি লাভ হবে নাকি ক্ষতি, মানবিক করিডর দিলে দেশে কি নতুন করে আরও রোহিঙ্গা কিংবা মাদকার অবৈধ অস্ত্র প্রবেশ করবে? এসব প্রশ্নের উত্তর না জেনেই অনেকে ঢালাওভাবে ডক্টর ইউনূসের সমালোচনা করেই যাচ্ছে। তাদেরকে বলতে চাই, এটা হাসিনা না, উনি ডক্টর ইউনূস। আই রিপিট, ডক্টর ইউনূস। তাই ফখরুল সাহেবের কথা শুনে না নেচে চলুন জেনে নেওয়া যাক মানবিক করিডর আসলে কি, আর এখানে বাংলাদেশ কিংবা ডক্টর ইউনূসের স্বার্থ কোথায়। সাধারণভাবে করিডর বলতে বোঝায় একটি দালানের মধ্যে সরু পথ যা দিয়ে রুমে যাওয়া যায়। এই করিডর সবার রুমে আছে, অর্থাৎ বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে রাখাইনে প্রবেশের একটা পথ করে দিবে সরকার। এ থেকে মানবিক করিডরের অর্থ যদি কেউ বানায় যে আরাকানে খাদ্য ও মানবিক সাহায্য পৌঁছাতে পার্বত্য অঞ্চলের ভূমির কিছুটা অংশ বাংলাদেশ থেকে আলাদা করে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেটা বোঝার ভুল। কেউ যদি মনে করে এই করিডর দিয়ে আবারও রোহিঙ্গা প্রবেশ করবে কিংবা অস্ত্র মাদকের মতো অবৈধ চালান আসবে, তাহলে সেটাও বোঝার ভুল। প্রকৃতপক্ষে আমাদের বন্দরে রাখাইনের মানুষের অর্থাৎ সে দেশের মুসলিম রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য আসবে। সেগুলো দেশের মধ্য দিয়ে পরিবহন করে নিয়ে স্থল বন্দরের মতো করে সীমান্তের একটি স্থান খুলে দেওয়া হবে, যে জায়গা দিয়ে মানবিক সহায়তা যেতে পারবে। সেটি হতে পারে ঔষধ, পোশাক কিংবা খাবার। হ্যাঁ, মানবিক করিডর মানে এদেশের জন্য নয়, আরাকানে যাওয়ার জন্য দেশে পণ্য আসবে, সেগুলো পরিবহন করে আরাকান সীমান্তে পৌঁছানোর সুযোগ জাতিসংঘের সংশ্লিষ্ট এজেন্সিকে দেওয়া। এই নিয়ে আমাদের দেশে অনেকে যে চিলে কান নিয়ে গেছে টাইপের চিল্লায়া উঠলেন, এর কারণ কি? ফখরুল সাহেব বলেছে তাই। আরে ভাই, ফখরুলের উদ্দেশ্যই তো বিরোধিতা, সেটা ভালো হোক কিংবা মন্দ, ওনার কাজে বিরোধিতা করা, কারণ লোকটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ওনার কাছে জানতে চাই, মানবিক করিডর দিলে বাংলাদেশ গাজা হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করার কারণটা কি? কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে এমন কথা বলা যায়? 10 ট্রাকের ঘটনা স্মৃতিতে জেগে উঠেছে নাকি? মানবিক করিডর পাকিস্তান দিয়েছিল আফগানদের জন্যে, যারা বদনাম করতে মুখিয়ে থাকে। তাদেরকে বলি, সেই করিডোরে পণ্য পরিবহনে ট্রাক ভাড়া হিসেবেই পাকিস্তান $1 বিলিয়ন কামিয়েছে। বাংলাদেশেরও এমন একটা সুযোগ আছে। তবে প্রশ্ন যখন মানবিকতার, তখন এত লাভ লসের বিষয় খোঁজার কি দরকার? হ্যাঁ, আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে পাকিস্তান নানা রকম জটিলতায় পড়েছে, সেসব নিয়ে এখানে আলাপ করতে চায় না, করা জরুরিও নয়। কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো সেই সব সমস্যা হবার কোনো কারণ নেই। মিশর এখন গাজাবাসীর জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে, অর্থাৎ তারা গাজার জন্য মানবিক করিডর দিয়েছে। আরব দেশগুলো মিশরের সি ও এয়ারপোর্টে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য অতি জরুরি পণ্য পাঠায়। মিশরের মধ্য দিয়ে পরিবহন করে নিয়ে বর্ডার ক্রসিং পার হয়ে সেগুলো গাজায় পৌঁছায়। তাই ভাই ভাইয়ের প্রয়োজনে জিনিসপত্র পাঠায়। এটা নিয়ে বেশি কথা বলতে দ্বিধা হয়, তবুও ফখরুলের উদ্দেশ্যে বলে রাখি, আরবদের পাঠানো এইসব হাদিয়া দিয়েই গাজাবাসী দিন পার করছেন। গতকাল একজন কাছের মানুষকে বলতে দেখলাম, সাহায্য যা যাবে তা আরাকান আর্মির হাতেই যাবে, স্থানীয়রা তেমন একটা পাবেন না। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এমনই। গাজাতে হাদিয়া যা যায় আগে হামাস নিজেদের গর্তের ভেতরে বেশি বেশি করে নিয়ে যায়, তারপর যা থাকে তা সাধারণ ফিলিস্তিনিরা পান। এই নিয়ে হামাসের ভয় সত্ত্বেও সাধারণ ফিলিস্তিনিরা মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করেন। ইসরায়েলও কিছু বায়াস্ড মিডিয়া সেসব হাইলাইট করে। গাজায় সেটা বড় সমস্যা হয়ে উঠতে পারে না, কারণ আরবরা এত বেশি হাদিয়া পাঠান যে ইসরায়েল যদি ক্রসিং খোলা রাখে তাহলে ইজিপ্ট সেসব ডেলিভারি দিয়ে কুলাতে পারে না। যেহেতু খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তার পরিমাণ বিপুল, তাই হামাস লুট করার পরেও যা থাকে তাও অনেক। ইসরায়েলের বরং এত এত খাদ্য ও মেডিকেল সাপ্লাই দেখে চোখ টাটাই। মানবিক করিডর বরং শরণার্থী আশা কমাতে হেল্প করে।
এই করিডর চালু থাকলে বাংলাদেশেরই বরং লাভ। বিদেশি সাহায্য সেখানে বেশি বেশি পৌঁছাবে, তাই নতুন করে রোহিঙ্গা আসার সম্ভাবনাও কমে যাবে। মানুষ আসলে শেষ পর্যন্ত মাটি কামড়ে থাকে, একেবারে বাধ্য না হলে নিজ ভিটেমাটি ছাড়েন না। মানবিক করিডর দিলে মানবিক সাহায্য ব্যবস্থাপনার জন্য আরাকানের অভ্যন্তরে জাতিসংঘ এজেন্সির কাজ বাড়বে। তাদের উপস্থিতি স্থানীয় আরাকানবাসীকে কিছুটা ভরসা দিবে। সীমান্তের ওপারে মানুষ বিপদে আছেন, তাদের জন্য মানবিক সাহায্য আসবে আমাদের বন্দরে। সেগুলো পরিবহন করে সীমান্তের কোনো এক পয়েন্টে পৌঁছে দিতে আপত্তি করছেন কারা? তারা অমানবিক। গাজার জন্য করিডর খোলা রাখার জন্য কান্নাকাটি করা লোকজন রাখাইন করিডর খুলতে দিতে চায় না। কিন্তু কেন? ফিলিস্তিনি মুসলিম আর রোহিঙ্গা মুসলিমদের রক্ত কি আলাদা? হ্যাঁ, আপনি এটা জিজ্ঞাসা করতে পারেন যে এই করিডর কতদিন চালু থাকবে? করিডরের নিরাপত্তা কারা নিশ্চিত করবে? করিডর দিয়ে অস্ত্র বা অবৈধ কোনো কিছু যাবে না তা কিভাবে নিশ্চিত করা হবে? তা না, আপনি হুদায় সমালোচনা শুরু করে দিলেন। মানবিক করিডর দিতে রাজি হয়ে ইউনূস সরকার যে খেলাটা খেলতে চায়, সত্যিকার অর্থে আপনারা কেউই এই খেলাটা বুঝেন নাই। তার আগেই রোহিঙ্গা প্রত্যাবর্ষণের মতো একটা গ্রেট সম্ভাবনাকে গলা টিপে মেরে ফেলতে চাচ্ছেন। এই ক্ষেত্রে বুদ্ধিজীবীদের আর রাজনীতিবিদদের মধ্যে কোনো ফারাক নাই, উভয়ই এক লাইনে ছুটেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এসব বাঘা বাঘা বুদ্ধিজীবীদের কাছে আমার জানতে মন চাই, রোহিঙ্গা প্রত্যাবাসন কিভাবে হবে সেই ব্যাপারে অ্যাকচুয়াল কোনো আইডিয়া আসলেও কি আপনাদের কাছে আছে? কালকে মাইকের সামনে খাড়া করিয়ে দিলে বলতে পারবেন কিভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে? পারবেন না। আপনারা ক্ষমতায় আসলেও পারবেন না। তাই হুদায় চিল্লাপাল্লা বন্ধ করুন, কারণ রোহিঙ্গা সংকটটা কত যে জটিল এটাই আপনারা বুঝতে পারেন না। আরেকটু খারাপভাবে বললে, তিনি এই জটিল কাজ সেরে দিয়ে না গেলে আপনারা 4টা নির্বাচিত সরকার মিলেও এই কাজ সমাধা করতে পারবেন না। কক্সবাজার থেকে রাখাইনে এই মানবিক করিডর দেওয়ার সহজ অর্থ হল এটা আরাকান আর্মিকে একটা প্রণোদনা দেওয়া থ্রু জাতিসংঘ। আরাকান আর্মিকে খুশি না করা পর্যন্ত দুনিয়ার কারোর সাধ্য নাই রোহিঙ্গাদেরকে আরাকানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। এই করিডর হল আরাকান আর্মিকে খুশি করার প্রজেক্ট। আরাকান আর্মিকে এই প্রণোদনা দেওয়ার পরে তবেই সরকার তার উপর চাপ প্রয়োগ করতে পারবে রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে। আর সেই চাপ প্রয়োগের ক্ষেত্রে এগেইন জাতিসংঘ বা আমেরিকাকে ভায়া হিসাবে ব্যবহার করা যাবে এবং প্রফেসর ইউনূসের কারণে কাজটা তারা বাড়তি মনোযোগ দিয়ে করবে। মনে রাখেন, আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে দেখতে পারে না এবং রোহিঙ্গাদের সংগঠন আরশা ও আরাকান আর্মি বিরোধী। সুতরাং এই অবস্থায় রাখাইন রাজ্য আরাকান আর্মির হাতে চলে যাওয়া মানে চিরকালের জন্য রোহিঙ্গাদের সেখানে ফেরার রাস্তা বন্ধ হওয়া। কথা দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে একটা কথাই শুধু বলবো, ডক্টর ইউনূসের প্রতি ভরসা রাখুন। আমরা যা বুঝি উনি তার চেয়ে 2 লাইন বেশি বুঝছেন, তাই অযথায় সমালোচনা করা বন্ধ করুন। আমার কথার সাথে আপনি একমত কিনা দর্শক, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।